একটু থামুন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে আপনি হয়তো একটু চমকে উঠবেন, হয়তো একটু অস্বস্তি বোধ করবেন, কিন্তু বিশ্বাস করুন, এই বিষয়টি জানা আপনার জীবনের, আপনার সম্পর্কের এবং আপনার চারপাশের মানুষদের বোঝার জন্য অত্যন্ত জরুরি। ধরুন একজন নারী যার বয়স ৩৮ কিংবা ৪৫, হয়তো ৫৫ কিংবা ৬৫। তিনি আপনার মা হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, আপনার প্রতিবেশী হতে পারেন, আপনার সহকর্মী হতে পারেন। তিনি দেখতে শান্ত, সংযত, ধীরস্থির, মুখে একটা মৃদু হাসি, চোখে একটা গভীরতা, কিন্তু ভেতরে একটা ঝড় চলছে, যে ঝড়ের কথা তিনি কাউকে বলতে পারেন না। কেন পারেন না? কারণ আমাদের সমাজ একটি নিষ্ঠুর নিয়ম তৈরি করে রেখেছে। বয়স হলে নারীদের চাহিদা থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, শরীর আর কিছু চায় না। কিন্তু জানেন কি, এটি শতভাগ মিথ্যা। এটি একটি সামাজিক কুসংস্কার, এটি বিজ্ঞান বিরোধী একটি ধারণা। কিনসি ইনস্টিটিউটের একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের মধ্যে ৭৮% নারী এখনও তীব্রভাবে শারীরিক ঘনিষ্ঠতা ও মানসিক সংযোগের আকাঙ্ক্ষা অনুভব করেন। ৭৮%! এই সংখ্যাটা একটু ভাবুন। কিন্তু তারা কি সেটা মুখে বলতে পারেন? না, সমাজ তাদের ঠোঁট সেলাই করে দিয়েছে। তাহলে তারা কি করেন? তারা ইশারা দেন, শরীর দিয়ে, চোখ দিয়ে, কথা দিয়ে, আচরণ দিয়ে। এমন ইশারা যা তারা নিজেও সবসময় বোঝেন না যে দিচ্ছেন, কারণ এগুলো আসে অবচেতন মন থেকে, প্রবৃত্তি থেকে, শরীরের আদিম ভাষা থেকে। আজকে আমরা সেই 14টি গোপন অবচেতন মনস্তাত্ত্বিক ইশারা নিয়ে কথা বলবো। প্রতিটি ইশারার পেছনে কি বিজ্ঞান আছে, কি মনোবিজ্ঞান আছে, কি বাস্তবতা আছে, সব বিশদভাবে জানবেন। তবে একটি অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 13 এবং 14 নম্বর ইশারা দুটি এতটাই শক্তিশালী এবং এতটাই অপ্রত্যাশিত যে সেগুলো জানার পর আপনি পরিণত নারীদের সম্পূর্ণ নতুন চোখে দেখবেন। এবং হ্যাঁ, এই ভিডিও কোনো অশ্লীল কন্টেন্ট নয়। এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক, মনোবিজ্ঞান ভিত্তিক, গবেষণালব্ধ এবং শিক্ষামূলক একটি আলোচনা, যা প্রতিটি সচেতন মানুষের জানা দরকার। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইশারাগুলো জানার আগে কিছু মৌলিক বিষয় বোঝা দরকার, না হলে ইশারাগুলোর গভীরতা আপনি পুরোপুরি অনুভব করতে পারবেন না। মাসলোর চাহিদা তত্ত্ব। আমেরিকান মনোবিজ্ঞানী অ্যাব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে 5টি স্তরে ভাগ করেছেন। এর মধ্যে তৃতীয় স্তর হল ভালোবাসা ও সম্পর্কের চাহিদা। এই চাহিদা খাওয়া ঘুমের মতোই মৌলিক। এটি বয়সের সাথে শেষ হয় না, বরং অনেক ক্ষেত্রে তীব্রতর হয়। নারীদের শারীরিক চক্র। গবেষণায় প্রমাণিত, নারীদের শারীরিক আকাঙ্ক্ষা 30 বছরের পর থেকে ক্রমশ বাড়তে থাকে এবং 35 থেকে 50 বছর বয়সের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একে বলা হয় সেক্সুয়াল পিক। মজার বিষয় হলো, পুরুষদের এই পিক থাকে 18 থেকে 25 বছরে, অর্থাৎ যখন পুরুষের আকাঙ্ক্ষা কমতে শুরু করে তখন নারীর আকাঙ্ক্ষা বাড়তে শুরু করে। এই অসামঞ্জস্য অনেক সম্পর্কে নীরব সংকট তৈরি করে। সমাজের নীরব নিষ্ঠুরতা। আমাদের সমাজ পরিণত নারীদের চাহিদা শূন্য হিসেবে চিত্রিত করে। তাদের পরিচয় হয়ে যায় শুধু মা, দাদি, নানি, শাশুড়ি। কিন্তু তারাও যে একজন নারী, তাদেরও যে হৃদয় আছে, শরীর আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা কেউ মনে রাখে না। এই প্রেক্ষাপটে এবার একে একে সেই 14টি অবচেতন ইশারা জানা যাক। ইশারা নম্বর 1, দীর্ঘ ও গভীর চোখের যোগাযোগ। প্রথম এবং সবচেয়ে মৌলিক ইশারা চোখ। বন্ধুরা, চোখ হলো আত্মার জানালা, এই কথা আমরা সবাই জানি। কিন্তু মনোবিজ্ঞান বলছে চোখ শুধু জানালা নয়, চোখ হলো একটি যোগাযোগ ব্যবস্থা, একটি নীরব, শক্তিশালী এবং অত্যন্ত সৎ যোগাযোগ ব্যবস্থা। কারণ মানুষ মুখে মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলতে পারে না। যখন একজন পরিণত বয়সের নারীর মনে এবং শরীরের সঙ্গের আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার চোখে একটি বিশেষ ধরনের দৃষ্টি দেখা যায়। এই দৃষ্টি সাধারণ তাকানো থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত মানুষ কথা বলার সময় কারো দিকে 3 থেকে 5 সেকেন্ড তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। এটি স্বাভাবিক সামাজিক আচরণ। কিন্তু যখন একজন নারী আপনার দিকে 5 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকেন এবং তার চোখে একটি উষ্ণ, নরম, ঘোলাটে, স্বপ্নীল ভাব থাকে এবং তিনি চোখ সরিয়ে নেওয়ার পরও আবার তাকান, তখন বুঝতে হবে এটি শুধু তাকানো নয়, এটি একটি আবেদন। মনোবিজ্ঞানী ডক্টর মনিকা মুর 1985 সালে একটি ক্লাসিক গবেষণা পরিচালনা করেন। তিনি 200 জনেরও বেশি নারীকে পর্যবেক্ষণ করে দেখেন যে
একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তিনি গড়ে প্রতি ঘন্টায় ৩৫ থেকে ৫২ বার সেই পুরুষের দিকে তাকান এবং প্রতিটি তাকানোর সময়কাল স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি হয়। এখন একজন পরিণত বয়সের নারীর তাকানোর ধরন তরুণী নারীদের থেকে আলাদা। তরুণীরা তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নেন, যাকে বলে শাই গ্ল্যান্স, কিন্তু পরিণত নারীরা তাকান গভীরভাবে, স্থিরভাবে, অর্থবহভাবে। তাদের চোখে একটি কথা লেখা থাকে, আমি তোমাকে দেখছি, আমি চাইছি তুমিও আমাকে দেখো। এই তাকানোর সময় তাদের চোখের তারা পিউপিল প্রসারিত হয়ে যায়। হ্যাঁ, এটি একটি শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। যখন মানুষ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, সেটা কোনো বস্তু হোক বা কোনো মানুষ, তখন তার চোখের তারা বড় হয়ে যায়। এটিকে মনোবিজ্ঞানে বলা হয় পিউপিল ডায়ালেশন, এবং এটি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত, অর্থাৎ ইচ্ছা করলেও এটি থামানো যায় না। ইটালীয় রেনেসা যুগে নারীরা তাদের চোখের তারা বড় করার জন্য বেলাডোনা নামক একটি ভেষজ ব্যবহার করতেন। বেলাডোনা শব্দের অর্থ হল সুন্দরী নারী, কারণ তারা জানতেন বড় চোখের তারা পুরুষদের মনে আকর্ষণ তৈরি করে। তাই যদি আপনি দেখেন যে একজন পরিণত নারী আপনার দিকে বারবার গভীরভাবে, স্থিরভাবে তাকাচ্ছেন এবং তার চোখে একটি বিশেষ উষ্ণতা আছে, তাহলে জানবেন তার অবচেতন মন আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে। ২. ইশারা নম্বর ২, অকারণ শারীরিক স্পর্শ। দ্বিতীয় ইশারাটি স্পর্শ, এবং স্পর্শ হল মানুষের সবচেয়ে আদিম, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সৎ ভাষা। বন্ধুরা, একটি মজার তথ্য দিয়ে শুরু করি। মানুষের শরীরে প্রায় ৫ লক্ষ স্পর্শ রিসেপ্টর আছে, এবং স্পর্শ হল সেই ইন্দ্রিয় যা সবার আগে বিকশিত হয়, মাতৃগর্ভে থাকাকালীনই। একটি শিশু চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কিন্তু স্পর্শ অনুভব করতে পারে, এবং মৃত্যুর সময় শেষ যে ইন্দ্রিয়টি কাজ করা বন্ধ করে সেটিও স্পর্শ। এখন যখন একজন পরিণত নারীর মনে সঙ্গের আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে, তখন তার শরীর অবচেতনভাবে স্পর্শ খোঁজে। তিনি হয়তো কথা বলতে বলতে আপনার হাতের ওপর আলতো করে হাত রাখবেন, হয়তো আপনার কাঁধে হাত রাখবেন, হয়তো আপনার কনুইয়ে ছুঁয়ে দেবেন, হয়তো পাশে বসে থাকলে তার হাঁটু আপনার হাঁটুতে লাগবে এবং তিনি সরাবেন না। এই স্পর্শগুলো দেখতে কাকতালীয় মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞান বলছে শরীর কখনো কাকতালীয়ভাবে কাউকে স্পর্শ করে না। প্রতিটি স্পর্শের পেছনে একটি মস্তিষ্কের সংকেত আছে, একটি আবেগের চাপ আছে, একটি চাহিদার প্রকাশ আছে। এই ধরনের স্পর্শকে মনোবিজ্ঞানে হ্যাপটিক কমিউনিকেশন বলা হয়। এটি হলো শব্দ ছাড়া, দৃষ্টি ছাড়া, শুধুমাত্র ত্বকের মাধ্যমে যোগাযোগ। এবং গবেষণায় দেখা গেছে যে হ্যাপটিক কমিউনিকেশন শব্দের যোগাযোগের চেয়ে অনেক বেশি সৎ এবং অনেক বেশি শক্তিশালী। ইউনিভার্সিটি অফ মায়ামির টাচ রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে যে যখন একজন নারী কোনো পুরুষকে স্পর্শ করেন, তখন দুজনের শরীরেই অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। অক্সিটোসিন হল বন্ধন হরমোন, যা দুটি মানুষের মধ্যে ঘনিষ্ঠতা, বিশ্বাস এবং আকাঙ্ক্ষার অনুভূতি তৈরি করে। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই স্পর্শের আকাঙ্ক্ষা বিশেষভাবে তীব্র হয়, কারণ বয়স বাড়ার সাথে সাথে তারা টাচ ডেপ্রিভেশন বা স্পর্শ বঞ্চনায় ভোগেন। সন্তানেরা বড় হয়ে গেছে, তাদের কোলে আর কেউ বসে না, সঙ্গী হয়তো আর আগের মতো ছোন না। এই স্পর্শ শূন্যতা তাদের শরীরে এবং মনে একটি গভীর ক্ষত তৈরি করে, এবং যখন তারা কোনো পুরুষের কাছ থেকে উষ্ণতা, নিরাপত্তা এবং আকর্ষণ অনুভব করেন, তখন তাদের শরীর প্রায় স্বয়ংক্রিয়ভাবে সেই পুরুষকে স্পর্শ করতে চায়। এটি কোনো পরিকল্পিত আচরণ নয়, এটি শরীরের ভেতর থেকে আসা একটি আদিম আহ্বান। আপনি লক্ষ্য করবেন তিনি হয়তো কথা বলতে বলতে আপনার শার্টের বোতাম ঠিক করে দেবেন, আপনার চুলে ধুলো আছে বলে সরিয়ে দেবেন, আপনার হাত ঘড়ি দেখতে চাইবেন। এগুলো সবই স্পর্শ করার অজুহাত। শরীর অজুহাত তৈরি করে যাতে স্পর্শটা স্বাভাবিক দেখায়, কিন্তু পেছনের চালিকা শক্তি সম্পূর্ণ ভিন্ন। ইশারা নম্বর ৩, কণ্ঠস্বরের রহস্যময় পরিবর্তন। তৃতীয় ইশারাটি আপনি হয়তো এর আগে কখনো এভাবে ভাবেননি। এটি হলো কণ্ঠস্বরের পরিবর্তন। বন্ধুরা, কণ্ঠস্বর হলো মানুষের আবেগের আয়না। একজন মানুষ রাগান্বিত হলে কণ্ঠস্বর উঁচু হয়, ভয় পেলে কণ্ঠ কাঁপে, দুঃখে কণ্ঠ ভেঙে যায়। ঠিক তেমনি যখন শরীরে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখনও কণ্ঠস্বর পরিবর্তন হয়।
ইউনিভার্সিটি অফ আলবানির মনোবিজ্ঞানী ডক্টর সুসান হিউজ তার গবেষণায় আবিষ্কার করেন যে নারীরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তাদের কণ্ঠস্বরে 3টি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। 1. কণ্ঠস্বর নরম ও মসৃণ হয়ে যায়। 2. কথা বলার গতি ধীর হয়ে যায়, প্রতিটি শব্দ যেন যত্ন করে উচ্চারণ করা হয়। 3. কণ্ঠে একটি বৃদ্ধি বা শ্বাসমাখা ভাব আসে, যেন প্রতিটি কথার সাথে একটু করে নিঃশ্বাস মিশে যাচ্ছে। এটি কেন হয়? এর পেছনে সরাসরি শারীরবৃত্তীয় কারণ আছে। যখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ আকাঙ্ক্ষার সংকেত পাঠায়, তখন শরীরের স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র সক্রিয় হয়। এতে শ্বাসের ধরন পরিবর্তন হয়, শ্বাস গভীর ও ধীর হয়ে যায়, এবং যেহেতু কণ্ঠস্বর শ্বাসের ওপর নির্ভরশীল, তাই কণ্ঠস্বরও পরিবর্তন হয়ে যায়। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই কণ্ঠস্বরের পরিবর্তন আরও বেশি লক্ষণীয়, কারণ তারা সাধারণত স্থির, দৃঢ় কণ্ঠে কথা বলেন। কিন্তু যখন একটি নির্দিষ্ট পুরুষের সামনে তাদের কণ্ঠ হঠাৎ নরম হয়ে যায়, ধীর হয়ে যায়, একটু ফিসফিসানির মতো হয়ে যায়, তখন সেই পরিবর্তনটা খুবই স্পষ্ট, এবং সেই পরিবর্তনের পেছনে যে বার্তা আছে সেটা অত্যন্ত গভীর। আপনি যদি দেখেন একজন পরিণত নারী সবার সাথে স্বাভাবিক কণ্ঠে কথা বলছেন, কিন্তু আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠ নরম হয়ে যাচ্ছে, তার কথায় একটি আলাদা মাধুর্য আসছে, তাহলে বুঝবেন তার অবচেতন মন আপনাকে একটি বিশেষ বার্তা পাঠাচ্ছে। চতুর্থ ইশারাটি অত্যন্ত আকর্ষণীয় এবং বিজ্ঞানসম্মত। এটি হলো নিজের শরীরকে বারবার স্পর্শ করা। আপনি নিশ্চয়ই দেখেছেন কিছু নারী কথা বলতে বলতে নিজের গলায় হাত বোলান, চুল নিয়ে খেলেন, ঠোঁটে আঙুল রাখেন, কানের লতি ধরেন বা বুকের কাছে থাকা হাড়ের সাথে খেলেন। আপনি হয়তো ভেবেছেন এগুলো শুধু অভ্যাস বা নার্ভাসনেস, কিন্তু মনোবিজ্ঞান বলছে সবসময় তা নয়। এই ধরনের আচরণকে মনোবিজ্ঞানে অটো ইরোটিক জেস্চার বা সেলফ ইন্টিমেসি বিহেভিয়ার বলা হয়। এটি ঘটে তখন যখন শরীরে আকাঙ্ক্ষা জেগে ওঠে, কিন্তু সেই মুহূর্তে কোনো সঙ্গীর স্পর্শ পাওয়া সম্ভব হচ্ছে না। তখন শরীর অবচেতনভাবে নিজেকে স্পর্শ করে, একটি সারোগেট বা বিকল্প স্পর্শ হিসেবে। বিখ্যাত বডি ল্যাঙ্গুয়েজ গবেষক অ্যালান এইস এবং বারবারা পিস তাদের বই দ্য ডেফিনিটিভ বুক অফ বডি ল্যাঙ্গুয়েজে লিখেছেন, নারীরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তারা প্রতি মিনিটে গড়ে 4 থেকে 13 বার নিজের শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করেন। সবচেয়ে বেশি স্পর্শ করা হয় এমন জায়গাগুলো যেখানে ত্বক পাতলা এবং স্নায়ুর ঘনত্ব বেশি, যেমন গলা, ঘাড়, কানের পেছন, কবজি এবং ঠোঁট। কেন এই নির্দিষ্ট জায়গাগুলো? কারণ এই জায়গাগুলোতে ত্বকের নিচে মেইসনারস কর্পাসেল নামক বিশেষ ধরনের স্পর্শ রিসেপ্টর থাকে, যেগুলো অত্যন্ত সংবেদনশীল। এই জায়গাগুলো স্পর্শ করলে মস্তিষ্কে প্লেজার সিগন্যাল বা আনন্দের সংকেত পৌঁছায়, যা আকাঙ্ক্ষার অনুভূতিকে আরও তীব্র করে তোলে। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই সেলফ টাচিং অনেক সময় আরও সুন্দর ও সূক্ষ্ম রূপ নেয়। তারা হয়তো শাড়ির আঁচল ঠিক করার ভান করে গলায় হাত বোলাবেন, হয়তো চুলের খোপা ঠিক করার ভান করে ঘাড় উন্মুক্ত করবেন, হয়তো গলার হার নিয়ে খেলবেন এমনভাবে যে আপনার দৃষ্টি সেদিকে যায়। এই প্রতিটি ছোট অঙ্গভঙ্গির পেছনে আছে শরীরের একটি গোপন ভাষা, যা বলছে আমি তোমার স্পর্শ চাই। ইশারা নম্বর 5, শারীরিক দূরত্ব নাটকীয়ভাবে কমিয়ে আনা। পঞ্চম ইশারাটি দূরত্ব, বা বলা উচিত দূরত্বের অনুপস্থিতি। বন্ধুরা, মনোবিজ্ঞানের একটি বিশেষ শাখা আছে যার নাম প্রক্সিমিক্স, যেটি মানুষের ব্যক্তিগত দূরত্ব নিয়ে আলোচনা করে। এই শাখার জনক নৃতত্ত্ববিদ এডওয়ার্ড টি হল মানুষের চারপাশের দূরত্বকে 4টি অদৃশ্য বৃত্তে ভাগ করেছেন। প্রথম বৃত্ত পাবলিক জোন, 12 ফুটের বেশি, এটি অপরিচিতদের জন্য। দ্বিতীয় বৃত্ত সোশ্যাল জোন, 4 থেকে 12 ফুট, পরিচিতদের জন্য। তৃতীয় বৃত্ত পার্সোনাল জোন, 1.5 থেকে 4 ফুট, বন্ধু ও কাছের মানুষদের জন্য। চতুর্থ বৃত্ত ইন্টিমেট জোন, 0 থেকে 1.5 ফুট, শুধুমাত্র সবচেয়ে কাছের মানুষদের জন্য, সঙ্গী, সন্তান, মা বাবা। এই ইন্টিমেট জোনে যখন কেউ ঢুকে পড়ে তখন মস্তিষ্ক 2টি প্রতিক্রিয়ার একটি দেখায়, হয় ভয় যদি মানুষটি অনাকাঙ্ক্ষিত হয়, নয়তো আকর্ষণ যদি মানুষটি কাঙ্ক্ষিত হয়। এখন যখন একজন পরিণত নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন এবং তার শরীরে আকাঙ্ক্ষা জাগে, তখন তিনি অবচেতনভাবে সেই পুরুষের ইন্টিমেট জোনে প্রবেশ করতে চান। এটি কোনো সচেতন সিদ্ধান্ত নয়, এটি মস্তিষ্কের লিম্বিক সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া।
তিনি হয়তো বসার সময় আপনার একদম পাশে এসে বসবেন যখন অন্যদিকে জায়গা খালি আছে। দাঁড়ানো অবস্থায় কথা বলতে বলতে আপনার দিকে একটু একটু করে এগিয়ে আসবেন। রাস্তায় হাঁটলে আপনার এত কাছে হাঁটবেন যে কাঁধে কাঁধ লেগে যায়। কিছু দেখাতে গেলে আপনার একদম পেছনে দাঁড়িয়ে আপনার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে দেখবেন। এই দূরত্ব কমানো শুধু শারীরিক নয়, এটি মানসিকও। তিনি আপনাকে তার নিরাপদ অঞ্চলে আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলছেন, আমি তোমাকে এত কাছে আসতে দিচ্ছি কারণ আমি চাই তুমি আরও কাছে আসো। একটি গবেষণায় দেখা গেছে, যখন একজন নারী কোনো পুরুষের 1.5 ফুটের মধ্যে এসে স্বচ্ছন্দ থাকেন এবং পিছিয়ে যান না, তখন 87% ক্ষেত্রে তার মনে সেই পুরুষের প্রতি তীব্র আকর্ষণ কাজ করছে। ইশারা নম্বর 6, ঠোঁটের নীরব কথা। ষষ্ঠ ইশারাটি ঠোঁটের ভাষা নিয়ে, এবং এটি মনোবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। বন্ধুরা, মানবদেহের ঠোঁট হল সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর একটি। ঠোঁটে আঙুলের ডগার চেয়ে প্রায় 100 গুণ বেশি স্নায়ু প্রান্তভাগ বা নার্ভ এন্ডিং আছে। প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 1 মিলিয়ন নার্ভ এন্ডিং। এই কারণেই ঠোঁট স্পর্শে অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং আকাঙ্ক্ষার একটি প্রধান কেন্দ্র। যখন একজন নারীর শরীরে আকাঙ্ক্ষা জাগে, তখন কয়েকটি জিনিস ঘটে। প্রথমত, মস্তিষ্ক ঠোঁটে রক্তপ্রবাহ বাড়িয়ে দেয়, ফলে ঠোঁট একটু ফুলে ওঠে, রং গাঢ় হয় এবং ঠোঁটে একটু শুষ্কতা অনুভব হয়। এই শুষ্কতা দূর করতে তিনি অবচেতনভাবে ঠোঁটে জিভ বোলান। দ্বিতীয়ত, তিনি নিচের ঠোঁট আলতো করে কামড়ে ধরতে পারেন। এটি মনোবিজ্ঞানে লিপ বাইটিং নামে পরিচিত এবং এটি সবচেয়ে সার্বজনীন আকর্ষণ সংকেতগুলোর একটি। এটি সংস্কৃতি, ভাষা, জাতি সব সীমানা পেরিয়ে সব মানুষের মধ্যে দেখা যায়। তৃতীয়ত, তিনি কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া একটু বেশি স্পষ্ট ও ধীর করতে পারেন, যেন প্রতিটি শব্দ ঠোঁট দিয়ে অভিনয় করে বেরোচ্ছে। গবেষক ডক্টর জিওফ্রি মিলার তার গবেষণায় দেখিয়েছেন, নারীদের ঠোঁটের এই অবচেতন আচরণ পুরুষদের মস্তিষ্কের সরাসরি ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া সক্রিয় করে, যেটি হলো মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র। ফলে পুরুষদের মধ্যে ডোপামিন নিঃসরণ বেড়ে যায় এবং আকর্ষণ তৈরি হয়। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে ঠোঁটের এই ভাষা সাধারণত আরও সূক্ষ্ম হয়। তারা হয়তো চায়ের কাপে চুমুক দেওয়ার সময় ঠোঁট একটু বেশি সময় কাপের কিনারায় রাখবেন, হয়তো খাবার খাওয়ার সময় আঙুল চেটে নেবেন, একটু ধীরে, একটু অর্থবহভাবে, হয়তো কথা বলতে বলতে ঠোঁটে আলতো করে আঙুল রাখবেন। এই প্রতিটি ছোট অঙ্গভঙ্গি ঠোঁটের একটি গোপন কথা বলছে। ইশারা নম্বর 7, পোশাক ও সাজসজ্জায় চমকপ্রদ পরিবর্তন। সপ্তম ইশারাটি বাহ্যিক, কিন্তু এর উৎস অত্যন্ত অভ্যন্তরীণ। এটি হল পোশাক ও সাজসজ্জায় হঠাৎ পরিবর্তন। বন্ধুরা, প্রকৃতিতে একটি নিয়ম আছে যাকে বলা হয় মেটিং ডিসপ্লে। ময়ূর পেখম মেলে, সিংহ কেশর ফুলিয়ে চলে, পাখি গান গায়, সবই সঙ্গী আকর্ষণের জন্য। মানুষও প্রকৃতির অংশ, এবং মানুষের ক্ষেত্রে এই মেটিং ডিসপ্লে ঘটে সাজসজ্জার মাধ্যমে। যখন একজন পরিণত নারী, যিনি সাধারণত সাদামাটা পোশাকে স্বচ্ছন্দ, যিনি মেকআপে তেমন আগ্রহী নন, যিনি পারফিউম কমই ব্যবহার করেন, হঠাৎ করে যদি পরিবর্তন দেখান, তাহলে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিবর্তন হতে পারে বিভিন্নভাবে। পোশাকের রং বদলে যায়। গবেষণায় দেখা গেছে, নারীরা যখন আকাঙ্ক্ষা অনুভব করেন, তখন তারা অবচেতনভাবে লাল, গাঢ় গোলাপি বা কালো রঙের পোশাক বেছে নেন, কারণ লাল রং বিবর্তনীয়ভাবে উর্বরতা ও আকর্ষণের প্রতীক। পোশাকের ধরন পরিবর্তন হয়, হয়তো একটু বেশি ফিটিং, একটু বেশি যত্নে বাছাই করা। নতুন পারফিউম ব্যবহার শুরু হয়। গন্ধ হলো আকর্ষণের সবচেয়ে আদিম সংকেত, যা সরাসরি মস্তিষ্কের অ্যামিগডালায় পৌঁছয় এবং আবেগকে উদ্দীপিত করে। চুলের স্টাইল পরিবর্তন হয়। অনেক সময় খোলা চুলে ঘোরা শুরু হয়, কারণ খোলা চুল যৌবন ও আকর্ষণের সার্বজনীন প্রতীক। সূক্ষ্ম মেকআপ শুরু হয়, হয়তো শুধু চোখে কাজল, ঠোঁটে একটু রং। এই পরিবর্তনটা বিশেষভাবে লক্ষণীয় হয় যখন দেখবেন এই সাজসজ্জা শুধু একটি নির্দিষ্ট ব্যক্তির সামনে বেশি করা হচ্ছে, অন্য সময়ে তিনি আবার আগের মতোই সাদামাটা। বিবর্তনীয় মনোবিজ্ঞানী ডক্টর ডেভিড বাসের মতে, সাজসজ্জা হল মানুষের সবচেয়ে স্পষ্ট মিটিং সিগন্যাল। একজন মানুষ যখন নিজেকে সাজান, তখন তিনি আসলে ঘোষণা করছেন, আমি প্রস্তুত। ইশারা নম্বর 8, দ্ব্যর্থবোধক কথা, ভাষার আড়ালে লুকানো বার্তা। অষ্টম ইশারাটি ভাষা ও কথা নিয়ে, এবং এটি সবচেয়ে বুদ্ধিদীপ্ত ইশারাগুলোর একটি। বন্ধুরা, সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষ যখন তার সত্যিকারের ইচ্ছা প্রকাশ করতে পারে না, তখন সে ভাষার আড়ালে সেই ইচ্ছাকে লুকিয়ে রাখে।
এটিকে ফ্রয়েড বলেছেন সাবলিমেশন, অবদমিত আকাঙ্ক্ষার পরিশোধিত প্রকাশ। একজন পরিণত নারী যিনি সমাজের চাপে, সংস্কৃতির বাধায়, নিজের লজ্জায় সরাসরি কিছু বলতে পারেন না, তিনি কথার মধ্যে ব্যর্থ অর্থ লুকিয়ে রাখেন। এমনভাবে কথা বলেন যার একটি নিরীহ, সামাজিকভাবে গ্রহণযোগ্য অর্থ আছে, কিন্তু আরেকটি গভীর ব্যক্তিগত অর্থ আছে। কিছু উদাহরণ দিই যাতে বিষয়টি স্পষ্ট হয়। আজকে রাতে ঘুম আসবে না জানি, সরল অর্থে ঘুমের সমস্যা, কিন্তু গভীর অর্থে একাকী রাতের যন্ত্রণা, সঙ্গের আকুলতা। আপনার হাতটা অনেক উষ্ণ, সরল অর্থে শরীরের তাপমাত্রা নিয়ে মন্তব্য, কিন্তু গভীর অর্থে আপনার স্পর্শ ভালো লাগছে, আরও চাই। বহুদিন কেউ মাথায় হাত রাখেনি, সরল অর্থে অভিযোগ, কিন্তু গভীর অর্থে আমি স্পর্শের জন্য কাতর। আপনার কাছে থাকলে সময় কোথা দিয়ে যায় বুঝি না, সরল অর্থে প্রশংসা, কিন্তু গভীর অর্থে আমি আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চাই, আরও কাছে থাকতে চাই। এই গান শুনলে মনটা কেমন করে, সরল অর্থে গানের প্রশংসা, কিন্তু গভীর অর্থে ভেতরে একটা আবেগ নড়ে উঠেছে, একটা চাওয়া জেগে উঠেছে। শরীরটা আজকে কেমন যেন অস্থির লাগছে, সরল অর্থে শারীরিক অস্থিরতা, কিন্তু গভীর অর্থে শরীর কিছু চাইছে যা পাচ্ছে না। মনোবিজ্ঞানে এই ধরনের যোগাযোগকে বলা হয় ইনডিরেক্ট ডিসক্লোজার, পরোক্ষ প্রকাশ। এটি বিশেষ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যারা সরাসরি প্রকাশকে ঝুঁকিপূর্ণ মনে করেন, কারণ প্রত্যাখ্যান, অপমান বা সামাজিক নিন্দার ভয় থাকে। পরিণত নারীরা এই কৌশলে অত্যন্ত দক্ষ, কারণ জীবনের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে সরাসরি বললে ঝুঁকি আছে, ঘুরিয়ে বললে পালানোর পথ থাকে। আমি তো সেই অর্থে বলিনি, এই আত্মরক্ষার বর্ম রেখেই তারা মনের কথা বলেন। ইশারা নম্বর 9, একান্তে সময়ের আকুলতা। নবম ইশারাটি একান্তে সময় কাটানোর তীব্র ইচ্ছা। বন্ধুরা, মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, পেয়ার আইসোলেশন। প্রাণী জগতে যখন একটি প্রাণী তার সঙ্গী নির্বাচন করে, তখন প্রথম কাজ হলো সেই সঙ্গীকে দলের বাকিদের থেকে আলাদা করে একান্তে নিয়ে যাওয়া। পাখি থেকে স্তন্যপায়ী সব প্রাণীর মধ্যে এই আচরণ দেখা যায়, মানুষও এর ব্যতিক্রম নয়। যখন একজন পরিণত নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন এবং তার মনে সঙ্গের আকাঙ্ক্ষা কাজ করে, তখন তিনি সেই পুরুষের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ তৈরি করেন। তিনি হয়তো বলবেন, চলুন একটু বাইরে হাওয়া খাওয়া যাক, বা একটু আসুন আমার রান্নাঘরে এসে দেখুন নতুন কিছু রান্না করেছি, বা সবাই ঘুমিয়ে গেছে, আপনি কি একটু বসবেন, বা আমার সাথে একটু ছাদে আসবেন, চাঁদটা দেখুন কত সুন্দর। এই বাক্যগুলো শুনতে নিরীহ, কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক তাৎপর্য অত্যন্ত গভীর। তিনি আসলে একটি প্রাইভেট স্পেস তৈরি করতে চাইছেন, যেখানে সমাজের চোখ নেই, অন্যদের উপস্থিতি নেই, এবং তিনি আরও খোলামেলা, আরও সত্যিকারের নিজেকে প্রকাশ করতে পারবেন। গবেষণায় দেখা গেছে, একান্ত পরিবেশে মানুষের সামাজিক মুখোশ খুলে যায়। তারা আরও সৎ হন, আরও আবেগপ্রবণ হন, আরও স্পর্শকাতর হন, এবং এই কারণেই একজন পরিণত নারী একান্ত সময় চান, যাতে তিনি নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে পারেন। একটি বিশেষ লক্ষণ আছে, যদি দেখেন যে তিনি আপনার সাথে একান্তে থাকার সময় আরও বেশি স্পর্শ করছেন, আরও নরম কণ্ঠে কথা বলছেন, আরও কাছে বসছেন, তাহলে প্রায় নিশ্চিতভাবে বুঝবেন তার মনে সঙ্গে তীব্র আকাঙ্ক্ষা আছে। দশম ইশারাটি প্রশংসা, তবে সাধারণ প্রশংসা নয়, শারীরিক গঠন কেন্দ্রিক প্রশংসা। বন্ধুরা, প্রশংসা দুই ধরনের হয়। প্রথম ধরনের প্রশংসা হলো, আপনি খুব ভালো মানুষ, আপনি অনেক বুদ্ধিমান, আপনার কাজ চমৎকার। এগুলো সামাজিক প্রশংসা, যা সম্মান, শ্রদ্ধা বা কৃতজ্ঞতা থেকে আসে। দ্বিতীয় ধরনের প্রশংসা হলো, আপনার কাঁধটা খুব চওড়া, আপনার হাতটা কত শক্ত, আপনি অনেক ফিট আছেন, আপনার গায়ে একটি সুন্দর গন্ধ আছে, আপনার চোখ দুটো খুব সুন্দর। এগুলো শারীরিক প্রশংসা, যা আকর্ষণ থেকে আসে। মনোবিজ্ঞানে এই দ্বিতীয় ধরনের প্রশংসাকে বলা হয় মেট ভ্যালু সিগন্যালিং, অর্থাৎ সঙ্গীর শারীরিক মূল্য স্বীকার করা এবং সেই মূল্যের প্রতি আকর্ষণ প্রকাশ করা। বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যখন একজন নারী কোনো পুরুষের শারীরিক বৈশিষ্ট্য প্রশংসা করেন, বিশেষ করে কাঁধের প্রস্থ, হাতের শক্তি, শরীরের গঠন, তখন তিনি আসলে সেই পুরুষকে সম্ভাব্য সঙ্গী হিসেবে মূল্যায়ন করছেন। পরিণত নারীদের ক্ষেত্রে এই প্রশংসা সাধারণত সতর্কতার সাথে আসে। তারা সরাসরি বলবেন না, আপনাকে দেখতে আকর্ষণীয়, বরং ঘুরিয়ে বলবেন, আপনি কি কোনো খেলাধুলা করতেন, শরীরটা অনেক ভালো আছে, বা এই জামাটা আপনাকে অনেক মানিয়েছে, আপনাকে অনেক কম বয়সী লাগছে, বা আপনার কোমরে ব্যথা, আসুন মালিশ করে দিই, আপনার পিঠটা তো অনেক শক্ত। এই প্রতিটি প্রশংসার পেছনে আছে আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষা যত চাপা থাকে, প্রশংসা তত সূক্ষ্ম হয়।
একাদশ ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য বহন করে। এটি হল রাত, ঘুম, বিছানা এবং একাকিত্বের প্রসঙ্গ বারবার কথায় নিয়ে আসা। বন্ধুরা, ফ্রয়েডীয় মনোবিজ্ঞানে সিম্বলাইজেশন একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি হল যখন মানুষ কোনো কিছু সরাসরি প্রকাশ করতে পারে না, তখন সেই বিষয়ের সাথে সম্পর্কিত প্রতীক ব্যবহার করে। রাত, ঘুম, বিছানা, একা, অন্ধকার এই শব্দগুলো মানুষের অবচেতন মনে সবসময় ঘনিষ্ঠতা, শারীরিক সম্পর্ক এবং একাকিত্বের সাথে যুক্ত থাকে। একজন পরিণত নারী যখন বারবার এই প্রসঙ্গগুলো আনেন, রাতে ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করি, একা একা শুয়ে থাকলে মনটা কেমন করে, রাতটা অনেক বড় লাগে, বিছানায় শুধু আমি আর আমার একাকিত্ব, তখন তিনি আসলে অবচেতনভাবে তার শারীরিক ও মানসিক একাকিত্বের কথা বলছেন। এটি কোনো সচেতন কৌশল নয়। তিনি নিজেও হয়তো জানেন না কেন বারবার ঘুমের কথা, রাতের কথা বলছেন, কিন্তু তার অবচেতন মন জানে রাত হলো সেই সময় যখন একাকিত্ব সবচেয়ে বেশি কামড়ায়, যখন শরীরের চাহিদা সবচেয়ে বেশি তীব্র হয়, যখন পাশে কেউ না থাকার কষ্ট সবচেয়ে বেশি অনুভূত হয়। একটি গবেষণায় দেখা গেছে 40 থেকে 60 বছর বয়সী একা নারীদের মধ্যে 65% জানিয়েছেন যে তাদের সবচেয়ে কষ্টের সময় হলো রাত। দিনে ব্যস্ততায় সময় কেটে যায়, কিন্তু রাতে যখন সব থেমে যায় তখন একাকিত্ব একটি দানবের মতো আক্রমণ করে। দ্বাদশ ইশারাটি সরাসরি শারীরবিদ্যার সাথে সম্পর্কিত এবং এটি সবচেয়ে অনিয়ন্ত্রিত ইশারা, অর্থাৎ এটি থামানো যায় না, লুকানো যায় না। বন্ধুরা, যখন মানুষের শরীরে যৌন আকাঙ্ক্ষা জেগে ওঠে তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। এর ফলে হৃদস্পন্দন বাড়ে, রক্তচাপ বাড়ে, শ্বাসের গতি বাড়ে এবং শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যায়। এই তাপমাত্রা বৃদ্ধি সূক্ষ্ম, সাধারণত 0.5 থেকে 1 ডিগ্রি, কিন্তু এটি যথেষ্ট যাতে একজন নারী গরম লাগছে বলে অনুভব করেন। তিনি হয়তো বলবেন, আজকে কেন এত গরম, বা পাখা চালু করুন, দম বন্ধ হয়ে আসছে। তিনি হয়তো ওড়না সরিয়ে রাখবেন, পোশাক আলগা করবেন, গায়ে বাতাস করবেন, ঘাড়ের পেছনে ফুঁ দেবেন বা গলায় জমে থাকা ঘামের ফোঁটা মুছবেন। পরিণত বয়সী নারীদের ক্ষেত্রে এটি আরও জটিল, কারণ 40 থেকে 55 বছর বয়সী অনেক নারী পেরিমেনোপজ বা মেনোপজের মধ্যে দিয়ে যান। এই সময় হট ফ্ল্যাশ বা তীব্র গরমের ঝলকানি একটি সাধারণ ঘটনা। কিন্তু মজার বিষয় হলো, গবেষণায় দেখা গেছে হট ফ্ল্যাশ এবং যৌন আকাঙ্ক্ষাজনিত তাপমাত্রা বৃদ্ধি দুটোই হরমোনাল পরিবর্তনের ফল এবং দুটো প্রায়ই একসাথে ঘটে। অর্থাৎ যখন একজন পরিণত নারী গরম লাগছে বলেন, তখন সেটা আবহাওয়ার কারণে হতে পারে, হট ফ্ল্যাশের কারণে হতে পারে, অথবা তার শরীরে জেগে ওঠা আকাঙ্ক্ষার কারণেও হতে পারে, এবং অনেক সময় 3 কারণই একসাথে ঘটে। সহায়ক লক্ষণ হলো, যদি এই গরম লাগা শুধু একটি নির্দিষ্ট পুরুষের সামনে বেশি দেখা যায়, তাহলে বুঝতে হবে এর পেছনে আকাঙ্ক্ষার ভূমিকা বেশি। ইশারা নম্বর 13, আবেগের বাঁধ ভেঙে পড়া, ইমোশনাল ফ্লাডিং। এবার আমরা এসেছি ত্রয়োদশ ইশারায়, যেটি এই তালিকার সবচেয়ে হৃদয়স্পর্শী এবং সবচেয়ে গভীর ইশারা। এটি হলো হঠাৎ করে আবেগের বাঁধ ভেঙে পড়া। বন্ধুরা, এই ইশারাটি বোঝার জন্য আপনাকে একটু থামতে হবে, একটু ভাবতে হবে, একটু অনুভব করতে হবে। একজন পরিণত নারী, ভাবুন তার কথা। তিনি সারা জীবন শক্ত থেকেছেন, সংসারের হাল ধরেছেন, সন্তান মানুষ করেছেন, হয়তো স্বামীর অবহেলা সয়েছেন, পরিবারের চাপ নিয়েছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন, সব নীরবে, সব চুপচাপ, কারণ তিনি একজন ভালো মেয়ে, ভালো বউ, ভালো মা, এবং সমাজ তাকে শিখিয়েছে ভালো নারী কখনো নিজের কষ্ট প্রকাশ করে না। কিন্তু এই চাপা আবেগ, এই অব্যক্ত যন্ত্রণা, এই অপূর্ণ আকাঙ্ক্ষা, এগুলো কোথায় যায়? এগুলো বছরের পর বছর ধরে জমতে থাকে মনের সবচেয়ে গভীর কোণে, অবচেতনের সবচেয়ে অন্ধকার ঘরে। এবং তারপর একটি মুহূর্ত আসে যখন একজন পুরুষ তাকে একটু মনোযোগ দেন, একটু সময় দেন, একটু বোঝেন, তখন সেই বাঁধ ভেঙে যায়। তিনি হঠাৎ কাঁদতে শুরু করেন, হঠাৎ পুরনো দিনের কথা বলতে শুরু করেন। বলেন, জীবনটা তো শেষ হয়ে গেল, কিছুই পেলাম না। বলেন, কেউ তো কখনো জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। বলেন, আমারও তো একটা মন আছে, একটা শরীর আছে, আমিও তো বাঁচতে চাই। মনোবিজ্ঞানে এই ঘটনাকে বলা হয় ইমোশনাল ফ্লাডিং, যখন জমে থাকা আবেগ একসাথে উপচে পড়ে। এটি ঘটে তখনই যখন একজন মানুষ একটি নিরাপদ ব্যক্তির সামনে থাকেন, এমন কেউ যার কাছে তিনি দুর্বল হতে পারেন। মনোবিজ্ঞানী ব্রেনি ব্রাউন বলেছেন, ভালনারেবিলিটি ইজ দ্য বার্থপ্লেস অফ কানেকশন, অর্থাৎ দুর্বলতা হল সংযোগের জন্মস্থান। একজন নারী যখন আপনার সামনে দুর্বল হন, তখন তিনি আসলে আপনার সাথে সবচেয়ে গভীর সংযোগ তৈরি করতে চাইছেন।
এবং এই আবেগ প্রবণতা, এই কান্না, এই স্বীকারোক্তি এর পেছনে শুধু মানসিক চাহিদাই নয়, শারীরিক চাহিদাও কাজ করে। কারণ গবেষণায় দেখা গেছে আবেগের উচ্চ মুহূর্তে অক্সিটোসিন এবং ডোপামিন দুটি হরমোনই তীব্রভাবে নিঃসৃত হয়, এবং এই দুটি হরমোন একসাথে কাজ করলে শারীরিক ঘনিষ্ঠতার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। বন্ধুরা, এবার আমরা গভীরে যাব। অনেকে প্রশ্ন করতে পারেন, বয়স বাড়লে চাহিদা কমার কথা, তাহলে কেন বাড়ে? কারণ 1, এমটি নেস্ট সিনড্রোম। সন্তানেরা বড় হয়ে চলে গেলে ঘর ফাঁকা হয়ে যায়, সেই ব্যস্ততা, সেই দায়িত্ব সব হঠাৎ শেষ। তখন নারী নিজের দিকে তাকান, নিজের চাহিদা অনুভব করেন, যেগুলো বছরের পর বছর চাপা ছিল। কারণ 2, মিড লাইফ অ্যাওয়েকেনিং। 40-50 বছর বয়সে একটি জাগরণ ঘটে। আমি কি শুধু সংসার করতে করতে নিজেকে হারিয়ে ফেলিনি? এই প্রশ্ন তাদের মনে জাগে। তারা আবার বাঁচতে চান, আবার ভালোবাসতে চান। কারণ 3, হরমোনাল স্থিতিস্থাপকতা। ইস্ট্রোজেন কমলেও টেস্টোস্টেরন, যা যৌন আকাঙ্ক্ষার প্রধান হরমোন, তুলনামূলকভাবে স্থির থাকে। ফলে আকাঙ্ক্ষা কমে না, বরং আনুপাতিকভাবে বাড়তেও পারে। কারণ 4, মরণশীলতার উপলব্ধি। জীবন শেষ হয়ে যাচ্ছে, এই ভাবনা তীব্র হলে মানুষ বাকি সময়টুকু পূর্ণভাবে বাঁচতে চায়। এটিকে বলা হয় এক্সিস্টেনশিয়াল আর্জেন্সি। কারণ 5, সামাজিক অদৃশ্যতা। বয়স বাড়ার সাথে সাথে সমাজ নারীদের অদৃশ্য করে দেয়। কেউ তাদের সৌন্দর্য দেখে না, কেউ তাদের আকাঙ্ক্ষা বোঝে না। এই অদৃশ্যতা গভীর ক্ষত তৈরি করে, এবং তারা এমন কাউকে খোঁজেন যিনি তাদের দেখবেন। কারণ 6, স্পর্শ ক্ষুধা। টাচ স্টারভেশন বা স্পর্শ ক্ষুধা একটি প্রকৃত চিকিৎসা পরিস্থিতি। দীর্ঘদিন মানবিক স্পর্শ না পেলে কর্টিসল বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, বিষণ্ণতা দেখা দেয়। ধারা। বন্ধুরা, জ্ঞান তখনই মূল্যবান যখন সেটা সঠিকভাবে ব্যবহার করা হয়। এই 14টি ইশারা জানার পর আপনার কি করা উচিত? প্রথমত, সম্মান। মনে রাখবেন, একজন পরিণত নারী যখন এই ইশারা দেন, তিনি তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে সত্যিকারের রূপটি প্রকাশ করছেন। এই দুর্বলতাকে কখনো অসম্মান করবেন না, অপব্যবহার করবেন না, ফাঁদ হিসেবে ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, সহানুভূতি। বোঝার চেষ্টা করুন কেন তিনি এই ইশারা দিচ্ছেন। হয়তো তার একাকিত্ব আছে, অবহেলা আছে, অতৃপ্তি আছে। তার প্রতি সহানুভূতিশীল হন। তৃতীয়ত, যোগাযোগ। আপনি যদি তার সঙ্গী হন, তাহলে তার সাথে খোলামেলা কথা বলুন। জিজ্ঞাসা করুন, তুমি কি সুখী? তোমার কিছু দরকার? আমি কি তোমাকে যথেষ্ট সময় দিচ্ছি? চতুর্থত, স্পর্শ ফিরিয়ে আনুন। প্রতিদিন আপনার সঙ্গিনীকে স্পর্শ করুন, হাত ধরুন, জড়িয়ে ধরুন, কপালে চুমু দিন, পিঠে হাত বুলিয়ে দিন। এই ছোট স্পর্শগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখে। পঞ্চমত, প্রশংসা করুন। বলুন, তুমি এখনও অনেক সুন্দর, তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। এই কথাগুলো একটি পরিণত নারীর জীবনে আলো ফিরিয়ে আনতে পারে। ষষ্ঠত, শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখুন। বয়স বাড়লেই শারীরিক ঘনিষ্ঠতা বন্ধ করবেন না। এটি সম্পর্কের অক্সিজেন। এটি ছাড়া সম্পর্ক ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে মরে যায়। বন্ধুরা, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। আমরা খাওয়া দাওয়া নিয়ে কথা বলি, পোশাক নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, কিন্তু মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা, ভালোবাসা, ঘনিষ্ঠতা, সঙ্গ, এগুলো নিয়ে কথা বলাকে লজ্জার বিষয় মনে করি। এই নীরবতার মূল্য দেন লাখ লাখ নারী, যারা নীরবে কষ্ট পান, নীরবে ভোগেন, নীরবে দগ্ধ হন। একজন নারী, তার বয়স 30 হোক বা 70, তিনি একজন সম্পূর্ণ মানুষ। তার শারীরিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। বয়স বাড়লে মানুষ মানুষ থাকা বন্ধ করে না। আসুন আমরা এই নীরবতা ভাঙি। আসুন আমরা পরিণত নারীর চাহিদাকে সম্মান করি, বুঝি এবং পূরণ করার চেষ্টা করি। বন্ধুরা, আজ আমরা 14টি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ইশারা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সংক্ষেপে মনে করিয়ে দিই। ইশারা 1, দীর্ঘ গভীর চোখের যোগাযোগ। ইশারা 2, অকারণ শারীরিক স্পর্শ। ইশারা 3, কণ্ঠস্বরের নরম ধীর পরিবর্তন। ইশারা 4, নিজের শরীর বারবার স্পর্শ করা। ইশারা 5, শারীরিক দূরত্ব কমিয়ে আনা।
ইশারা 6 ঠোঁটের নীরব ভাষা। ইশারা 7 পোশাক ও সাজসজ্জায় হঠাৎ পরিবর্তন। ইশারা 8 দ্ব্যর্থবোধক কথা বলা। ইশারা 9 একান্তে সময় কাটাতে চাওয়া। ইশারা 10 শারীরিক গঠন নিয়ে প্রশংসা। ইশারা 11 রাত ও ঘুমের প্রসঙ্গ বারবার আনা। ইশারা 12 হঠাৎ গরম লাগা ও শারীরিক অস্থিরতা। ইশারা 13 আবেগের বাঁধ ভেঙে পড়া। ইশারা 14 একাধিক ইশারার সমন্বিত ক্লাস্টার। এই ইশারাগুলো বুঝতে পারলে আপনি একজন পরিণত নারীর মনের গভীরতম প্রকোষ্ঠে পৌঁছতে পারবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই জ্ঞান সবসময় সম্মান, ভালোবাসা এবং দায়িত্বের সাথে ব্যবহার করবেন। একজন নারীর আকাঙ্ক্ষা বোঝা মানে তাকে শোষণ করা নয়, বরং তাকে আরও গভীরভাবে, আরও পরিপূর্ণভাবে ভালোবাসা। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কিছু নতুন জেনে থাকেন, যদি মনে হয় এই কথাগুলো আরও মানুষের জানা দরকার, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে এই ধরনের গভীর শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে মনোবিজ্ঞান, সম্পর্ক এবং মানব মনের রহস্য নিয়ে প্রতিটি নতুন ভিডিও আপনি সবার আগে পান। কমেন্টে বলুন এই 14টি ইশারার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে এবং আপনি কি কখনো এই ধরনের ইশারা লক্ষ্য করেছেন? এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই জ্ঞান সবার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসুন, মন খুলে, প্রাণ ভরে।